This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ছোটবেলার কথা খুব মনে পড়ছে, জানেন তো। বাড়িতে আমরা দেখতাম এইরকম একটা সময় মা নীল ষষ্ঠী পালন করতেন। এবার নীল ষষ্ঠীটা অনেক মাই পালন করে, বাংলার বহু মা পালন করে, কারণ নীল ষষ্ঠীতে নাকি ওই সন্তানের ভালো হয় আর কি। তার পিছনে একটা গল্প আছে। পার্বতী রাজা দক্ষের মেয়ে, তিনি শিব মহাদেবকে বিয়ে করেছিলেন। এবার যে ওই দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে সেখানে প্রতিনিন্দা, মানে কোথাও গিয়ে দক্ষ একটু মহাদেবকে অপমান করছিলেন, এটা সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেছিলেন, এটা আমরা জানি। পরবর্তী ক্ষেত্রে তিনি নাকি নীলধ্বজ রাজার ঘরে জন্ম নিয়েছিলেন পার্বতী, নাম হয়েছিল নীলাবতী, এবং পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে শিবের বিয়ে দেন নীলধ্বজ রাজা। কোন দিনে দেন? চৈত্র সংক্রান্তির আগের দিনটায়। এবার সেইটাকে কেন্দ্র করেই এই নীল ষষ্ঠীর একটা নতুন পার্বণ তৈরি হয়েছে আর কি। এবার কেন? দেখুন, কোথাও গিয়ে যেন ওই সন্তান ভালো থাকে এরকম একটা চিন্তাভাবনার থেকে, মানে নীলধ্বজ রাজাও তো সেরকমই চেয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে এই দিনটাকে মায়েরা বেছে নিয়েছেন সন্তানের মঙ্গল কামনা করার জন্য। আজকে এটার বলার কারণ একটাই, এটাকে প্লিজ কোনো ধর্মীয় দিক থেকে দেখবেন না। আজকে মায়েদের কোথাও গিয়ে বোধহয় সন্তানের মঙ্গল কামনা করার খুব দরকার হয়ে পড়ছে, কারণ সত্যি চারপাশে যা চলছে কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না তার সন্তান কালকে ঠিক থাকবেন কি না। দেখুন, লোকাল ট্রেনে যারা সফর করেন না, তারা ওই চিকি বা বাদাম পট্টি এই শব্দগুলোর সঙ্গে বেশ পরিচিত, তাই না? কি সেগুলো জানেন তো আপনারা? এই গুড়ে চোবানো বাদাম, খেতে মিষ্টি, ইংরেজিতে যাকে বলে সুগার কোটেড, মানে চিনির রসে গুড়ে চোবানো এরকম ব্যাপার আর কি। এবার ইংরেজি সাহিত্যে সুগার কোটিং মানে কঠিন সত্য মিষ্টি করে বলা, এই অর্থে ব্যবহার হয়। আজকে আর আমরা সেই সমস্ত কিছু বলতে পারবো না, কারণ আজকে সত্যি আমাদের সামনে এমন একটা সত্যি চলে এসছে, তাতে মিষ্টি করে কি বলা যায় জাস্ট জানি না। আজ দুপুরে আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য শামসেরগঞ্জ বিধানসভার রানীপুর জাফরাবাদ গ্রামে গেছিলেন। সেখানে এক বছর 40-এর যুবক এবং বছর 70-এর বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। কাল রাত 8টার থেকে গ্রামে লুটপাট শুরু হয়েছিল, আজ সকালে আবার লুট, আবার দুষ্কৃতীদের আক্রমণ, গোটা গ্রাম তছনছ এবং দুজনের মৃত্যু। এরকম যখন চলছে তখন বলুন তো, মিষ্টি করে কিছু বলার সত্যি কোনো অবকাশ থাকে কি? নৃশংস হত্যাকাণ্ড রানীপুরের জাফরাবাদে, পিটিয়ে হত্যা করা হলো বাবা এবং ছেলেকে। সেই মৃতদেহ দুটো পড়ে রয়েছে। এলাকার বাসিন্দারা দাবি করছে যে গতকাল যে তাণ্ডবলীলা শুরু হয়েছিল তারই অঙ্গ হিসাবে এই জাফরাবাদের বাড়িগুলোতে হানা দেয়। ফোন করা হয়েছে, বড় বাবু মেয়েকে ফোন উঠে না, ফোন ধরে না। এখন তো দেহ তুলতে এসেছিল, দেহ তুলতে আমরা দিব না তুলতে। আমাদের প্রোডাকশনের দায়িত্ব কে নেবে? আমাদের প্রোডাকশনের দায়িত্ব কে নেবে? বাচ্চা নিয়ে আমরা লুকিয়ে থেকেছি, এত বোমাবাজি হয়েছে কিছু, আমরা প্রশাসন পুলিশকে ফোন করেছি, তা আমাদের কেউ আসেনি। দায়িত্বটা কে নেবে? দিনকার দায়িত্ব কেউ নিতে পারলে না, তো রাতকার দায়িত্ব কে নেবে বলেন? বাড়ির ভেতরে ইট বৃষ্টি করা হয়েছে এবং ইট দিয়ে মেরে বাড়ি পুরো টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এবং কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবি দেখাচ্ছে আমাকে একজন অর্ঘ। এবং কিচ্ছু অবশিষ্ট রাখিনি, পুরো ঘর টর সব ভাঙচুর করে দেওয়া হয়েছে, রীতিমতো দরজার 4-5 ভাঙচুর করা হয়েছে। মানে ঘরে দুয়ার বন্ধ করে আমরা ওই আরেক বাড়িতে যে দাঁড়িয়েছিলাম।
ঘরে ঢুকেছিলাম, ঘরে বম ফেলছে, তাও ছাদে বোমা মারা হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে, ছাদে বোমা মারা হয়েছে, এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত, তারা কিভাবে থাকবেন সেটা আমি ছবি দেখাতে বলবো যে ছোট ছোট শিশুরা এখানে আতঙ্কে তারা বাড়ি কিভাবে থাকবেন, আতঙ্কিত কিভাবে থাকবেন, এখানে কিভাবে বসবাস করবেন। দেখা যাচ্ছে যে মারা গেছে তার ছেলেরা কান্নাকাটি করছে, এলাকার বাসিন্দারা আতঙ্কিত বেরিয়ে আসছে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। দুপুরে পুলিশ দেহ তুলতে এলে বাধা দেন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে চরম বিক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে, তাদের দাবি পুলিশকে এতবার ডাকা হয়েছে কিন্তু পুলিশ আসেনি, এলাকায় নিরাপত্তা দেয়নি, এখন দেহ তুলতে এসছে এবং সেই দেহ যাতে না তুলতে দেওয়া হয় তার জন্য এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে কোনোভাবে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না এবং সেই বিক্ষোভে পুরো মতো উত্তপ্ত হয়ে উঠেছে এই রানীপুরে জাফরাবাদ এলাকার মহিলারা রীতিমতো পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের নিরাপত্তা কোথায়? জাফরাবাদ, রানীপুর, লক্ষ্মীমন্দির গ্রাম, প্রত্যেকটি গ্রাম তছনছ হয়ে গিয়েছে। আন্দোলনের নামে এসে এখানে দুষ্কৃতির দাপট চলেছে। পুলিশ কোথায় ছিল এই প্রশ্ন তুলছেন এবং এলাকার বাসিন্দারা পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেখাচ্ছে যে এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ছেন। বেলার দিকে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল শুরু হয়। রানীপুর, জাফরাবাদ সহ একাধিক এলাকা এখন উত্তপ্ত হয়ে রয়েছে আর সেই এলাকায় টহল দিচ্ছে বিএসএফ এর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী এই এলাকাগুলোতে ঘুরে মূলত মানুষের মনে সাহস যোগাচ্ছে, তারা যেন বাড়ি থাকে, কোনোভাবে যেন কোনো অশান্তির মধ্যে না জড়িয়ে পড়ে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধুলিয়ান। দেখুন, ওই গ্রামে ঘটে যাওয়া হামলার অনেকগুলো ছবি আমরা শান্তির স্বার্থেই দেখাইনি, এমনকি যারা মারা গেলেন তাদের নাম পর্যন্ত প্রকাশ্যে আনেনি। কিন্তু শনিবার 7 সকালে গ্রামে ঢুকে দুষ্কৃতীরা দুজন জলজ্যান্ত মানুষকে মেরে চলে গেল। গ্রামবাসীদের সেই অসহায়ার্থেই আপনাদের কাছে পৌঁছতে তো হবেই, এটা না পৌঁছলে তো নিজেদের অমানুষ বলে মনে হবে। ওইভাবে দুজন নিরীহ নিরস্ত্র মানুষকে যারা কুপিয়ে খুন করতে পারে তারা অমানুষী। আরেকটা ছবি দেখাবো আপনাদের। শামশেরগঞ্জের অন্তদীপা বাজারের এক বাসিন্দা বিএসএফ এর কাছে হাত জোর করে কি অনুনয় করছেন জানেন? রক্ষা করুন। আমার বউ ছেলে দুপুরবেলায় এখন সেই বর্ডারে গিয়ে থাকছে পাকুড় ডিস্ট্রিক্টে। হ্যাঁ, এখন রাতভর আমরা বাড়িতে থাকবো কি থাকবো না, হ্যাঁ কি খাবো কি খাবো না, মাথায় কিছু কুলাচ্ছে না। আমরা খুব আতঙ্কে আছি স্যার, আপনারা একটু দেখুন স্যার। পাকুড়টা তো একটু দূরে আছে। পাকুড় বলতে ডাকবাংলা টু চাঁদপুর রোড, যেটা আপনার শামশেরগঞ্জ ভাষায় পে করে এলাকা, ভাষায় পে করে এলাকা। অনুপ্রবেশ থেকে চোরাচালান, এতদিন খেয়াল করে দেখুন এই ছবিটা এই জন্যে খুব খুব গুরুত্বপূর্ণ। এতদিন তো বিএসএফই যাবতীয় আক্রমণের লক্ষ্যস্থল ছিলেন, যা কিছুতে সে অনুপ্রবেশ থেকে শুরু করে যা যা গণ্ডগোল হতো সব কিছুতে উঠতে বসতে এই বিএসএফের ঘাড়ে দায় ঠেলতেন শাসক দলের নেতাকর্মীরা। আর এখন সেই বিএসএফের সামনেই হাত জোর করে রক্ষা করার আর্তি জানাচ্ছেন আক্রান্ত রাজ্যবাসী। এটা রাজ্যের জন্য কি খুব ভালো একটা বিজ্ঞাপন হচ্ছে? কখন মানুষ এইভাবে সেনার কাছে, আধা সেনার কাছে নিরাপত্তা চায়? নিশ্চিতভাবেই যখন অন্য জায়গার থেকে নিরাপত্তা পাওয়া যাবে না এটা তাদের মনে হয়, সেটাও কি রাজ্যের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন? কেউ কি ইচ্ছাকৃতভাবে রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে? এই প্রশ্নগুলো কিন্তু আসছে, কারণ কোথাও গিয়ে বিএসএফের কাছে যখন এরমভাবে আরতি জানানো হয় তখন যাদের কাছে আরতি জানানোর কথা তাদের ওপর থেকে কোথাও গিয়ে ভরসা উঠে যাচ্ছে বা তারা কোথাও নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, এটাই তো মনে হবে। দেখুন, বিএসএফের এখতিয়ার এই সীমান্তের 50 কিলোমিটার ভেতর পর্যন্ত যখন করে দেওয়া হয়েছিল সে নিয়ে তো অনেক কথা হয়েছিল, অনেক বিতর্ক। বলা হয়েছিল এতে কোথাও গিয়ে রাজ্যের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, কোথাও গিয়ে রাজ্যের ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হবে। এখন তো সেই এখতিয়ার বলেই ধুলিয়ান শামশেরগঞ্জে শান্তি রক্ষায় মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আর সন্ধ্যে 6টায় কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌমেন সেন জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতিতে আদালত চুপ করে থাকতে পারে না। একদম সুযোগ না দিয়ে ব্যাপারটা করেননি কিন্তু বিচারপতি,
30 মিনিট সময় দিয়েছিলেন রাজ্যকে গোটা বিষয়টার সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন, এতদিন তৃণমূলের নেতারা মণিপুর নিয়ে বিজেপিকে উঠতে বসতে বিততেন, এটা নর্মাল একটা প্র্যাকটিস। কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে একটা অন্য জায়গার সাথে তুলনা নিয়ে আসা, এটা রাজনৈতিক দলের নেতারা খুব ভালোভাবে করেন। অন্য জায়গায় অন্যায় হয়েছে বলে এখানে অন্যায় হবে, এরকম একটা যুক্তি মানে আলটিমেটলি তাই দাঁড়ায়। এখানে কোথাও অন্যায়ের কথা বললে ওরা যদি অন্য জায়গার অন্যায়কে দেখান, তাই তো হয়। তৃণমূলের সাধারণ সম্পাদক গর্বের সঙ্গে প্রশ্ন তুলেছিলেন, মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে কি কখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়? গর্ব করার মতো বিষয়। এই ধরনের গর্বগুলো আমাদের বজায় থাকলে বিশ্বাস করুন আমরা খুব খুশি হতাম, কিন্তু সে খুশিটা তো আর রইল না। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এটাই তো হওয়ার কথা ছিল। এই সময়ে সত্যি সত্যি কোথাও যদি এরকম গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়, সেটা সময়োচিত একটা সঠিক সিদ্ধান্ত, এটা নিয়ে জাস্ট কিচ্ছু বলার নেই। কিন্তু সেই পরিস্থিতিটা যে তৈরি হয়ে গেল, আমাদের এখানে এই পরিস্থিতি তৈরি হয় না, এই যে গর্বের জায়গাটা ছিল সেটাই তো নষ্ট হয়ে গেল। এটা ভাল লাগছে না, বিশ্বাস করুন। আমাদের গর্ব করার মতো জিনিসগুলো তো খুব ছোট ছোট, সম্প্রীতি তার মধ্যে একটা আর কি, সেগুলো অদ্ভুতভাবে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সুকুমার রায় থাকলে তো হাতে রইল পেন্সিল, এই কথাটাও বলতে পারতেন না। হাতে যে কি থাকছে আলটিমেটলি আমরা সেটাই বুঝতে পারছি না, শূন্য হাত। এবার কেন্দ্রীয় বাহিনী দেখুন, যখন মোতায়েন হয়ে গেল তখন কে কার দিকে আইন শৃঙ্খলা নিয়ে আঙুল তুলবেন, এই প্রশ্নটাও তো চলে এলো। তৃণমূলের যে নেতারা বাম জমানা বা অন্য রাজ্যের দিকে আঙুল তোলেন কথায় কথায়, তারা হয়তো বলবেন যে বাম জমানাতেও তো জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল তো, কিন্তু মাওবাদী সমস্যা সেটা তো একটা রাজ্য শুধু না, একাধিক রাজ্যের সমস্যা ছিল এবং বহু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর এক্ষেত্রেও তো কেন্দ্রীয় বাহিনীটা মোতায়েন হলো আদালতের নির্দেশে। কিন্তু এক্ষেত্রে অন্য রাজ্যগুলোর দিকে তো আঙুল তোলা যাবে না, কারণ ওয়াকফ নিয়ে এরকম পরিস্থিতি অন্য কোনো রাজ্যে তো তৈরি হয়নি, শুধু আমাদের এখানে হয়ে গেল কেন? দেখুন, একটা জিনিস মনে হচ্ছে, জিনিসটা মাথায় রাখা খুব জরুরি, জানেন তো, ওয়াকফের ক্ষেত্রে কেন ওয়াকফ, সেটা নিয়ে কি হবে, কিসের থেকে বিক্ষোভ, এটা নিয়ে আমরা দুটো ভিন্নমুখী বক্তব্য প্রতিনিয়ত শুনেছি। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এ রাজ্যে ওয়াকফ এই সংশোধনী আইন তিনি কাজে লাগাতে দেবেন না, কারুর সম্পত্তি কাটতে দেবেন না। আর বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে, এমনকি সংসদেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পরিষ্কার বলেছেন যে কারুর সম্পত্তি কারার জন্য ওয়াকফ আইনটা তৈরি হয়নি। এবার খেয়াল করে দেখুন, এর আগে এই একই রকম পরস্পর বিরোধী দুটো রাজনৈতিক বক্তব্য আমরা কখন দেখেছিলাম? যখন সিএএ চালু হয়েছিল, তখন বিজেপির তরফ থেকে বলা হয়েছিল সিএএ হচ্ছে নাগরিক অধিকার, নাগরিকত্ব দেওয়ার জন্য আইন, আর তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল এটা নাগরিকত্ব কারার আইন। তখনও তো আমরা এরকমই বিক্ষোভ দেখেছিলাম বিভিন্ন জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে হিংসাশ্রয়ী। এবং সব থেকে মজা কি জানেন, ঠিক যে জায়গায় সিএএ নিয়ে এরকম বিক্ষোভ এবং অদ্ভুত একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ওয়াকফ সংশোধনী আইন নিয়েও ঠিক সেই জায়গাগুলোতেই গণ্ডগোল লেগেছে। তাহলে যে জায়গাগুলোতে গণ্ডগোল প্রতিটা পদে লাগছে, সেগুলোর সম্পর্কে কি একটু বাড়তি সতর্ক হওয়ার দরকার ছিল না? যে জায়গাগুলো এরকম সহজে উত্তেজনা প্রবণ, সেই সমস্ত জায়গার খবর না রাখলে এরকম পরিস্থিতির সৃষ্টি তো হবেই। এবং আলটিমেটলি ওই কোথাও গিয়ে দেখতে হবে যে আমাদের
রাজ্যের গর্ব খর্ব করে কোথাও গিয়ে আধা সামরিক বাহিনী সেখানে ঘুরে বেড়াচ্ছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে আইন শৃঙ্খলা সামলাচ্ছে। দেখুন, ধুলিয়ান শামশেরগঞ্জের ঝামেলা দেখে মণিপুরের কথা কিন্তু মাথায় আসছে, জানেন তো। বিশ্বাস করুন, এটার জন্য তৃণমূল নেতাদের মুখ খোলার দরকার নেই। মণিপুরে যেরকম একাধিক কায়েমি স্বার্থ মাখামাখি হয়ে রয়েছে, একটা নিয়ন্ত্রণহীনতা, সাধারণ মানুষের বিপন্ন হওয়া আমরা দেখেছি। মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলেও তেমনই কিন্তু বিদেশি শক্তি আর জঙ্গি গোষ্ঠীর এক অশরীরী পদচারণা কোথাও গিয়ে যেন বোঝা যাচ্ছে। তথ্য প্রমাণ সহ সেই কথাগুলোই আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব, জানেন তো। কারণ কথাগুলো আজ সত্যি বলছে, না বললেই নয়। ছয়ই এপ্রিল রামনবমী গেছে, প্রশাসন উদ্বিগ্ন ছিল, রাজ্য জুড়ে সতর্কতা জারি হয়েছিল, কি হয় কিচ্ছু হয়নি। আজ হনুমান জয়ন্তী ছিল, সেটা নিয়েও অনেকের মনে হয়েছিল এটা নিয়ে নিশ্চয়ই কিছু হবে না, ওটাই যখন হয়নি এটাতে কিছু হলেও হতে পারে, কিচ্ছু হয়নি। তাহলে ওয়াকফ আইনের প্রতিবাদে যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে, সেটা কেন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, সেটা কেন আতঙ্ক ছড়াচ্ছে? রাজ্য পুলিশের ডিজি এবং আইডিজি আইন শৃঙ্খলা মানে সম্ভবত পশ্চিমবঙ্গের সেরা 2 পুলিশ অফিসার আজ যৌথ সাংবাদিক বৈঠক করেছেন। আর রেখেও যেটা বলে ফেলেছেন সেটা হলো ওয়াকফ আইন নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলেকে ফুসলিয়ে রাস্তায় নামানো হচ্ছে, এবং এক কথায় গুজব ছড়ানোর নাকি একটা ইন্ডাস্ট্রি চলছে। Let us not try to play with emotions and fire. কিছু লোকরা ইভেন যেটা the impression has been given কি একটা যেটা this waqf bill which has been passed ওর নিয়ে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে। People have to understand the reality, people have to understand things and then react. ভুল বোঝানো হচ্ছে বাই গ্রুপ অফ পিপল, যেটা আমার মনে হয় মিসক্রিয়েন্টস আছেন, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছেন, দে আর টেকিং দিস অপরচুনিটি অফ স্প্রেডিং all kind of lies, সব চলে মানে ইয়াং বয়েজ আর বিন ফেড অল কাইন্ড অফ লাইজ, যেটা নিয়ে আবার কালকে মোবিলাইজেশন হয় এই আছে। আর সকাল থেকে কিন্তু তারপরে রিউমার মঙ্গারিং যেটা বললাম সেটা একটা ফুল স্কেল ইন্ডাস্ট্রি হিসেবে চলছে, এবং এখানে অ্যাটাক ওখানে অ্যাটাক, এবং পুলিশ এখানে ডাইভার্ট ওখানে ডাইভার্ট হচ্ছে, এবং সেই বেসিসে এবং আড়ে এখনও কিন্তু কিছু ইনসিডেন্টস এদিক ওদিক থেকে আমাদের কাছে রিপোর্ট হচ্ছে। অ্যান্ড উই রিকোয়েস্ট অনলি অল অফ ইউ, প্লিজ, দিস ইজ নট আ টাইম টু স্কোর পয়েন্টস, প্লিজ লেটস গেট টুগেদার অ্যান্ড এনশিওর দ্যাট পিস। রাজীব কুমারের কথাটা একটু খেয়াল করে দেখলেন, অসম্ভব গুরুত্বপূর্ণ কথা তিনি আজকে বলে ফেললেন, এবং বলা যায় না এটা হয়তো সাম্প্রতিককালের সব থেকে সুদূর প্রসারী একটা কথা, এর প্রভাবটা হয়তো অনেক অনেক দূর যাবে, অনেক বড় সত্যি কথা তিনি বলে ফেলেছেন। সাধারণ মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা হচ্ছে, সাধারণ মানুষের অনুভূতি আবেগ এগুলো নিয়ে খেলা বন্ধ করুন বললেন রাজীব কুমার। কাদের বললেন? রাজনীতিকদের কি জানি না, ঠিক নির্দিষ্ট করে কাকে বললেন তিনি বলেননি, কিন্তু এটা তো পরিষ্কার করে দিলেন সত্যিই সাধারণ মানুষকে নিয়ে খেলাধুলোগুলো হচ্ছে। আর ইদানিংকালে তো রাজনীতি ওই খেলা হবে ঠেলা হবে বারবার বলে না, তো সুতরাং ওই মনে হচ্ছিল যে হয়তো খেলাধুলোটা বেশি রাজনীতিকরাই করেন, হয়তো তাদেরই বললেন। মানুষের মন নিয়ে খেলাধুলো করাটা কি পরিমাণ বিপজ্জনক বিষয় সেটাও তো এডিজি আইন শৃঙ্খলার কথায় খুব পরিষ্কার। শুনলেন তো কি বললেন তিনি? ফুল স্কেল ইন্ডাস্ট্রির মতো গুজব ছড়ানোর কারখানা চলছে। একটা আরতি আমি জাভেদ শামীমের কথার মধ্যে কোথাও গিয়ে দেখতে পাচ্ছিলাম, অত্যন্ত দক্ষ অফিসার তো, এবং রাজীব কুমারও বিভিন্ন সময় তাদের নিয়ে কে কী বলবেন আমি জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা হয়তো গোটা যাবতীয়
পুলিশ প্রশাসন পরিস্থিতি সব কিছুর ওপরে উঠে একটা মানবিক স্বর হয়ে উঠেছে। হ্যাঁ, যেটা তারা বলতে পারবেন না সেটা আমরা বলতে পারি যে আমাদের রাজ্য ছাড়া দেশের আর কোথাও এমন হিংসাত্মক আন্দোলন হচ্ছে না। প্রতিবাদ হয়েছে হয়তো অনেক জায়গায়, কিন্তু সেগুলো শান্তিপূর্ণভাবে হয়েছে। তাহলে আমাদের রাজ্যে এইভাবে ওয়াকফ প্রতিবাদটা সহিংস হয়ে যাচ্ছে কেন, এটা কিন্তু ভাবার দরকার রয়েছে। কারণ তার সঙ্গে যখন এই প্রশ্নটা মনের মধ্যে উঠছে, কোথাও গিয়ে রাজীব কুমার, কোথাও গিয়ে জাভেদ শামীমের কথাগুলো বড্ড মনের মধ্যে খচখচ করছে। সত্যি কি আমাদের নিয়ে খেলাধুলো করছে কেউ কেউ? ভারতবর্ষ একটা আইন পাশ করেছে, ভারতবর্ষের অন্যান্য জায়গায় কেন এরকম ঝামেলা নেই? পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা কত শতাংশ? 30% বা তার একটু বেশি। আসামে 40% মুসলিম, 40% মুসলিম আসাম জনসংখ্যা। বিজেপি রাজত্ব আছে কোথায়? আসামে তো এরকম কোনো গণ্ডগোল হচ্ছে না। দেখুন, বিজেপি নেতারা এটা ভেবে অন্তত খুব আনন্দ পেতে পারেন যে তৃণমূল নেতারা অন্তত এই ক্ষেত্রে অন্য রাজ্যের নজির দেখাতে পারবেন না, কিন্তু তৃণমূল নেতারা নয়। চোখের সামনে জলজান্ত কিছু সত্যি রয়েছে যে যেদিকে না তাকিয়ে তো কোনো উপায় নেই। খেয়াল করে দেখুন, সব জায়গায় হামলার নিশানায় কি আছে? সরকারি সম্পত্তি। আমার ধারণা এটা তৃণমূল নেতাদেরও ভাবাবে, তাদেরও দেখা উচিত। মুর্শিদাবাদে লুম্পেনরা গ্রামে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে, কুপিয়ে খুন করেছে, কিন্তু প্রতিবাদের নামে যখন তাণ্ডব চালানো হচ্ছে তখন নিশানা কোথায়? সরকারি সম্পত্তিতে। আমতলায় সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ির ওপর দাঁড়িয়ে, মানে ভাঙচুর করা ওই গাড়ির ওপর দাঁড়িয়ে পোজ দিয়ে সেলফিও নিয়েছে লুম্পেনরা। জঙ্গিপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ান শামশেরগঞ্জে সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, রেহাই পায়নি অ্যাম্বুলেন্সও। এমনকি জলঙ্গিতে বিডিও অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। কারা চালালো এবং কেন বেছে বেছে সরকারি সম্পত্তি টার্গেট করা হচ্ছে, এটা কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন আছে। ইনফ্যাক্ট সেই সময়টা বোধহয় এসে গেছে। দেখুন, আগুনের ছবি ছাড়াও পরিস্থিতি যে কতটা অগ্নিগর্ভ, এই ছবিটাই সেটা বলে দিচ্ছে। ঘটনাটা জলঙ্গির বিডিও অফিসের, সরকারি অফিস। ওখানে কেউ তালা ঝোলাতে যায়নি, তালা ভাঙতেও চায়নি, তাই বোধহয় কোনো বাধা দেওয়া হয়নি, নির্বিচারে তাই জন্য ভাঙচুর হয়েছে। ওই কসবার ডিআই অফিসটাও তো একটা সরকারি অফিস ছিল, তাই না? জলঙ্গির বিডিও অফিস সেটাও সরকারি অফিস, সেখানে পুলিশ ছিল না, পুলিশ জলঙ্গিতে সক্রিয় ছিল না, কিন্তু কসবার ডিআই অফিস বাঁচাতে পুলিশ কিন্তু খুব সক্রিয় ছিল, অ্যাক্টিভ না, একদম সুপার অ্যাক্টিভ ছিল। আমরা তুলনায় যাচ্ছি না, কিন্তু সরকারি যন্ত্রকে এভাবে ধূলিসাৎ করার কারণটা কি? বা কোথাও গিয়ে তাকে সক্রিয়, কোথাও গিয়ে নিষ্ক্রিয়ই বা আমরা দেখব কেন? এই যে এইভাবে একটা সরকারি সম্পত্তি ধ্বংস করা হলো, বিডিও অফিসটা, কেন? ওখানে কি ওয়াকফ বিল রাখা ছিল? নিশ্চয়ই না। আর থাকলেও সংসদে পাশ হয়ে যাওয়া আইনের প্রতিবাদ সে তো অনেকভাবে দেখানো যেতে পারে। তার জন্য সম্পত্তি, সরকারি সম্পত্তি, সেটাকে ভাঙচুর করতে হবে, ধ্বংস করতে হবে, এরকম করে কেউ বলেছে নাকি? সম্পত্তি, সরকারি সম্পত্তি মানে আপনার আমার সম্পত্তি, সেটাকে কোথাও গিয়ে এইভাবে বিনষ্ট করে ওই বিল বা আইনকে মুছে দেওয়া যায় নাকি, বদলে দেওয়া যায় নাকি? যায়, বলুন? ক্ষতিটা কার? আপনার আমার। কিন্তু এটা তো একটা সাধারণ ইন জেনারেল বক্তব্য হলো। আবার বলছি, একটু তলিয়ে ভাবুন। প্রতিটা ক্ষেত্রে আলটিমেটলি সরকারি সম্পত্তিকে টার্গেট করার কারণটা কি? আছে, একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। উদ্দেশ্যটা প্রশাসনিক ব্যবস্থাকে অচল করে দেওয়া। এটাই কিন্তু যখনই
ওই সরকারি ব্যবস্থার ওপর আঘাত আনা হয় তখন কিন্তু এই কারণেই আনা হয়। এটা আমরা সত্য দেখেছি, অনেক জায়গায় দেখেছি, বাংলাদেশ চোখের সামনে ছিল। একইভাবে পুলিশ আক্রান্ত হয়েছে, তারা তো ওখানে পুলিশকে হত্যা পর্যন্ত করেছে, থানায় হামলা করেছে, প্রশাসনিক দপ্তরে আগুন ধরিয়ে দিয়েছে। মানে বাংলাদেশে কি হয়নি, কিন্তু এটাই কিন্তু সবার আগে হয়েছে। কেন হয়েছে? প্রশাসনিক কর্মীরা যদি ভয় পান তাহলে সরকারি ব্যবস্থাটাই তো কোথাও গিয়ে ভেঙে পড়বে, আর তাহলে এই দুষ্কৃতীদের জন্য একটা মুক্তাঞ্চল তৈরিতে একটা বিরাট সুবিধা হয়ে যাবে। বুঝতে পারছেন কেন ভাঙচুরগুলো চলেছে? The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police, যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে দে আর নট ইনক্লুডেড ইন দ্যাট। We will take, I've told you, strongest possible action we will take. We will not leave. Yesterday also we have made lot of arrests. We will not leave anyone. We are not doing randomly. We will selectively, সকালে ফটো নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, ভিডিও আছে, will not leave even a single one. আমরা আপনাদের সুরক্ষার জন্য আছি। আমরা যদি কারো দরকার আছে, যদি কাউকে প্রাণ দিতে হয়, আমরা আগে থাক, আমাদের দ্যাট ইজ আওয়ার ডিউটি। নিজেদের দায়িত্ব, নিজেদের লক্ষ্য এবং প্রতিশ্রুতি, তিনটে জিনিস একসঙ্গে সবার সামনে তুলে ধরলেন রাজীব কুমার। যে কথাগুলো বললেন সে কথাগুলো আমরা বিশ্বাস করি, ভাবতে চাই, ভেবে স্বস্তি পেতে চাই। পেলাম কি? সবাই কি সব সময় পাচ্ছেন? এই কথাগুলোতে প্রত্যেকটা মানুষের আশ্বস্ত হওয়ার মতো পরিবেশটা তৈরি হোক, এটাই আমাদের কাম্য। দেখুন, শামশেরগঞ্জে একটা শপিং মলে লুটপাট চাটিয়েছে প্রতিবাদীরা। এখানেও দেখুন বাংলাদেশের সাথে মিল পাবেন। সেখানেও কিন্তু ওই বহুজাতিক বিপণীগুলোতে হামলা ছিল, এরকমভাবে হামলা হতো, আশ্চর্যজনক মিল। হ্যাঁ, ওই সমস্ত তথ্য প্রমাণ, মানে এই যা যা দেখছি আর কি, এই মিলগুলো, এগুলো সব কিছু কিন্তু ওই মোহাম্মদ ইউনূসের দেশের দিকেই আঙুল তুলছে। আরও কিছু কিছু তথ্য আপনাদের সামনে রাখলেই সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে, বুঝতে পেরে যাবেন আপনারা। 2018 সালে 19শে জানুয়ারি বোধগয়ায় কালচক্র ময়দানে আইইডি বিস্ফোরণ হয়েছিল, মনে আছে আপনাদের? সেদিন সেখানে দলাই লামার থাকার কথা ছিল, শেষ মুহূর্তে সূচি বদল হয়। এবার 2019-এ কলকাতা পুলিশের এসটিএফ ওই বিস্ফোরণের পেছনে ধুলিয়ান মডিউলের পর্দা ফাঁস করেছিল। প্রায় 19 জন গ্রেফতার হয়েছিল এবং তার মধ্যে 10 জনের সাজা ঘোষণাও হয়ে গেছে। এই ধুলিয়ান মডিউল কে তৈরি করেছিল? জামাতুল মুজাহিদিন বাংলাদেশের খাগড়াগড় মডিউলের নেতা জাহিদুল ইসলাম বা কাউসার। সেই এলাকাগুলোতে অশান্তি হচ্ছে যেখানে এই ধুলিয়ান মডিউলের ঘাঁটিগুলো ছিল। তাছাড়া বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর হিজবুত তাহরির জঙ্গি গোষ্ঠীর নেতারা যে কীভাবে মুক্তি পেয়েছেন আপনাদের তো বলেছি। যত ওরকম জঙ্গি টঙ্গি ছিল সবাইকে জেলের গেট খুলে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে। 2 জন জঙ্গি নেতা সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের সুতিতে থেকেছে কেন? মিটিং টিটিংও করেছে তো অনেকগুলো, কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রেই তো এই খবরটা পাওয়া গেছিল। আর এই ধুলিয়ান এলাকায় গত কয়েক মাস ধরে লাগাতার প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলো মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারখানায় তৈরি অস্ত্র। এমনকি এই আগস্ট মাসে 1 কুইন্টাল বিস্ফোরকও উদ্ধার হয়েছিল। তাহলে বুঝতে পারছেন কোথাও গিয়ে একটা প্রস্তুতি চলছিল। আগের থেকেই বারুদের স্তূপের উপর বসেছিল ওই ধুলিয়ান শামশেরগঞ্জ। একটা পরিকল্পনা করে সন্ত্রাস ছড়ানোর একটা পরিস্থিতি ছিল। এবং কতটা ডেয়ার ডেভিল হলে এই যে বিস্ফোরক ধরা পড়েছে, অস্ত্র ধরা পড়েছে, এবং যে জায়গাটার ওপর ওই জঙ্গি নেতা এসে ঘুরে গেছেন, মিটিং করে গেছেন, জানার পর ন্যাচারালি ওখানে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, রাজ্য গোয়েন্দা দপ্তর, এদের সবার নজর থাকবে, এটাই তো স্বাভাবিক। এই সব কিছু সত্ত্বেও যারা এইভাবে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করতে পারে তারা কতটা ডেয়ার ডেভিল, বেপরোয়া, বুঝতে পারছেন? দেখুন, এইরকম যে একটা পরিকল্পনা করে এই কাণ্ডগুলো ঘটানো হয়েছে, এ দেখলেন
মানুষ আক্রান্ত, সরকারি সম্পত্তি আক্রান্ত, এত কিছু হয়েছে। এগুলোর পেছনে যে একটা পরিকল্পনা রয়েছে, সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা, সেটা তো রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার বক্তব্যেই পরিষ্কার। সুতি, ধুলিয়ান এবং শামশেরগঞ্জ এলাকার একদিকে রয়েছে ঝাড়খণ্ড সীমানা, অন্যদিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত, এবং এই এলাকাতে গত কয়েক মাসে বেশ কিছু অপরাধমূলক কাজকর্মের হদিশ পেয়েছে এসটিএফ। যেমন 14ই আগস্ট 1 কুইন্টালেরও বেশি বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছিল বেঙ্গল এসটিএফ এই সুতি এলাকা থেকে। গত কয়েক মাসে এই এলাকাতে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে, এবং এই যে এলাকাটা এই মুহূর্তে বাংলার বুকে অস্ত্র পাচারের অন্যতম প্রধান করিডর হিসেবে পরিচিত, মাদক পাচারের প্রধান করিডর হিসেবে পরিচিত, এবং এখানে যে একটা বড় অপরাধের সিন্ডিকেট চলে সেটা কিন্তু পুলিশ মহলে সবাই জানেন। এবং তাহলে কি এই দুষ্কৃতীদের কোথাও এই মদত আছে এই গোটা ঘটনার পেছনে? কারণ এর আগে আমরা কালিয়াচক থানা ঘটনার ক্ষেত্রেও কিন্তু দেখেছি দুষ্কৃতীরা এই ধরনের ঘটনাতে অনেকাংশে উস্কানি দেয় যাতে পুলিশের বিভিন্ন ধরনের তৎপরতা রোধ করা যায়। আর সেই সঙ্গে সঙ্গে সাম্প্রতিক অতীতে এই এলাকাতেই কিন্তু বারবার উঠে এসছে বিভিন্ন মৌলবাদী সংগঠনের তৎপরতার কথা। কারণ বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত জেএমবির যে সংগঠন, সেই ধুলিয়ান মডিউলেরও জন্ম কিন্তু এখানেই। এখানেই তারা শাখা বিস্তার করেছিল, তারা ডালপালা বেড়েছিল, এবং পরবর্তীকালে আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনেরও এখানে যথেষ্ট দাপট আছে। তাহলে কি এই মৌলবাদী শক্তি এবং দুষ্কৃতীরা হাতে হাত মিলিয়ে কোথাও এই যে ওয়াক বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কোনোভাবে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে বা তাদের একাংশ এই হিংসায় মদত দিচ্ছে? মাত্র কয়েক মাস আগের ঘটনা, মালদা মুর্শিদাবাদ দিয়ে অবাধ অনুপ্রবেশের অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সংসদেই তুলেছিলেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার জনবিন্যাস বদলে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। আর কি বলেছিলেন? বলেছিলেন জাতীয় নিরাপত্তার স্বার্থ সেখানে দেখা উচিত, এবং সেই স্বার্থেই ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, বিহারের কিছু জেলা এবং মালদা এবং মুর্শিদাবাদের কিছু অঞ্চল নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হোক। এবার সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন মুর্শিদাবাদের 2 বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আর গৌরীশঙ্কর দত্ত। তখন হুমায়ুন কবির তাদের পা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। আজ ওয়াকফ বিরোধী আন্দোলনকে ঘিরে মুর্শিদাবাদের কি পরিস্থিতি হচ্ছে সে তো দেখাই যাচ্ছে। এরপর লোকসভায় দাঁড়িয়ে নিশিকান্ত দুবের অভিযোগগুলোকে রাজনীতি হচ্ছে বলে উড়িয়ে দিতে পারবেন তো তিনি? নিশিকান্ত অবাধ অনুপ্রবেশের অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দারাও বলছেন হামলা যারা চালিয়েছিল, এখানে অদ্ভুত জিনিস বলেছেন তারা। মূল মিছিল চলে যাচ্ছে, তারপর কে বা কারা এসে হামলা চালিয়ে যাচ্ছে। যারা হামলা চালাচ্ছে তাদের মধ্যে কয়েকজনকে হয়তো তারা চেনেন, কিন্তু অধিকাংশই অচেনা, মানে বহিরাগত। আর সেই বহিরাগত লোকজনকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল এলাকারই ওই ছুপা রুস্তামরা। তারাই হয়তো চিনিয়ে দিয়েছে কোথায় কোথায় হামলা চালাতে হবে, কোন কোন গ্রামে কার কার বাড়িতে হামলা করতে হবে। দেখুন, জঙ্গি সন্ত্রাস কথাটা বলে দেওয়াটা খুব সহজ, কিন্তু সেটা একদম একমুখী না। জঙ্গি সন্ত্রাস বলা হলো মানে সেটা AK-47 নিয়ে মুম্বাইয়ের মতো হামলা হবে বা একটা বিস্ফোরণ ঘটানো হবে, এরকম কিছু ব্যাপার না। এই হামলার ধরন বিভিন্ন রকম হতে পারে, এটাও সেই হামলার মধ্যেই একটা হতে পারে। জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মর্মান্তিক দৃশ্য মুর্শিদাবাদে। আইন বাতিলের দাবিতে এমন ধ্বংসাত্মক আন্দোলন কেন? নেপথ্যেই বা কারা? স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় জনপ্রতিনিধি সবার মুখেই বহিরাগত তত্ত্ব। শনিবার সকাল সকাল ধুলিয়ানে পৌঁছন তৃণমূলের 4 প্রতিনিধি। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। জনতাকে শান্ত করার বার্তা দিতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েন খলিলুররা। স্থানীয় MP MLA সন্দেহ যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। কোনো বড় মাথা তারা এখানে সক্রিয়ভাবে
একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। নিশ্চয়ই বাইরে থেকে আছে, যারা অশান্তি চাইছে, যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে, তারাই লোক ঢুকাচ্ছে। একই কথা বলছেন বাসিন্দারাও। কাউকে চিনতে পারছি না, মানে এলাকার কেউ নয় না, এলাকার এলাকার কেউ নাই। বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে মানে দিচ্ছে আর কি। বাইরে থেকেও আসছে, পাকিস্তানের এরকম লুট করতে, যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছিল, মানে আমরাকে ডাকতে চাইছিল। মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে। সাংসদের আঙুল বড় মাথার দিকে, বাসিন্দা টানছেন বাংলাদেশ প্রসঙ্গ। সন্দেহ কি উড়িয়ে দেওয়ার মতো? সাধারণ হামলাকারী হলে তাদের হাতে গুলি বোমা থাকতো কি? গাড়ি জ্বালানোর পেছনেও পেশাদারি দুষ্কৃতির ছাপ। নিশানায় সরকারি অফিস, সরকারি বাস, এমনকি পুলিশও। পেছনে কোন বড় মাথা? পুরো কন্ট্রোল করছে পিএফআই সিমি, আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। যাহা ইউনুস তাহা মমতা। ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে আশকারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে। মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল, তার একদিকে বাংলাদেশ, অন্যদিকে ঝাড়খণ্ড। ধুলিয়ান থেকে জঙ্গিপুর, বিস্তীর্ণ তল্লাট দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। কানেকশন কি একেবারেই নেই? পুলিশের কাজে একেবারেই সন্তুষ্ট নন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আইবি বা ডিআইবি বা সিআইডি তে যারা থাকে তাদের তো অনেক সোর্স থাকা উচিত, তো তারা কেন এটা সঠিকভাবে এই তথ্যটা পায়নি? পুলিশের সংখ্যাটা গতকালকে অনেক কম ছিল, পুলিশের সংখ্যা বেশি থাকলে হয়তো এতটা হতো না। দুপুরেই কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে ভয় ভীতির কথা মানছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমও। যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। এই ভয় ভীতিটা খুব আছে। শাসক দলের বিধায়ক, শাসক দলের সাংসদ তাদের বক্তব্য শুনলেন, আঙুল পুলিশের দিকে। মানে কোথাও গিয়ে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে ছিল, এটাই তো বুঝিয়ে দিচ্ছেন তারা। নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছিল কিনা সেটা নিয়েও তো সংশয় প্রকাশ করছেন। এই জায়গাটা সব থেকে দুশ্চিন্তার, জানেন তো। দেখুন, বিরক্তি বলুন, আতঙ্ক বলুন, হতাশা বলুন, এই সব কিছুই কিন্তু জমতে জমতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আস্থার অভাব। রাজ্য পুলিশ সম্ভবত সেটা আঁচ করতে পেরেছে, তাই নিজেদের ইন্টেলিজেন্সের থেকে গুজবের দিকে বেশি করে তারা মনোযোগটাকে নিয়ে গেছে। বারবার সেই আবেদনই তো করছিলেন। অথচ দেখুন, কে গুজব ছড়াচ্ছে এটা বের করা পুলিশের 5 মিনিটের কাজ। তার বদলে তাদের প্রেস কনফারেন্স করে অ্যাপিল করতে হচ্ছে। মানে বুঝতে পারবেন, এটা যখন হয় তখন কিন্তু পুলিশের নিজের ছন্দটাও কোথাও গিয়ে যে ব্যাহত হয়ে গেছে সেটা একটুখানি বোঝা যাচ্ছে। এই ছন্দটাকেই ঠিক সুরে বাঁধতে আজ সন্ধ্যের আগেই মুর্শিদাবাদে পৌঁছে গেছেন ডিজি রাজীব কুমার। দেখুন, তিনি দেশের অন্যতম সেরা দক্ষ পুলিশ অফিসার। এই মুভমেন্টটা আরও আগে হলে ভালো হতো, জানেন তো। তাহলে হয়তো এইভাবে ওই সরকারি অফিস, সরকারি বাস, পুলিশের গাড়ি আর পুলিশ কর্মীরা টার্গেট হতেন না। এবার কেন টার্গেট সেটার তো উত্তর মিলছে না। সেটা বললে তো অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। কোথাও কোথাও গিয়ে ওই শুনলেন সাংসদ বললেন বড় মাথা, বা বহিরাগতর কথা বলছেন ওখানকার বাসিন্দারা। একটা বৃহত্তর চক্রান্তের কথা বলছেন। বৃহত্তর চক্রান্ত হট করে তো তৈরি হয় না। যারা চক্রান্ত করে তারা অনেক প্রস্তুতি নেয়। আর ইন্টেলিজেন্স যে ঠিক ছিল না সেটা বলছেন কে? হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক। সব মিলেমিশে তাহলে আমাদের এই দুরবস্থার জন্য কে দায়ী বা কারা দায়ী, বা কেউ চাইলেই এসে আমাদের এরকম নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, আমাদের সরকারি সম্পত্তি বিনষ্ট করতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে কি? এটা যদি মানুষ একবার বিশ্বাস করতে শুরু করে তাহলে কিন্তু আতঙ্ক আরও দ্রুত ছড়াবে। আর আতঙ্ক যদি দ্রুত ছড়ায়, শুনলেন জাভেদ শামীম বলছিলেন, যতদিন ধরে মানুষের মনে আতঙ্ক থাকবে ততদিন
এই হিংসার রাজনীতি চলবে, হিংসা চলবে, ভায়োলেন্স বললেন উনি। তার মানে কেউ কেউ আমাদের মনে এইভাবেই ভয়টাকে ঢুকিয়ে রাখতে চাইছে, সেই ঢুকিয়ে রাখার রাস্তাটা কেউ কেউ ক্লিয়ার করে রেখে দিচ্ছে যাতে সন্ত্রাসটা চলতে পারে। দেখুন কারা কারা এইভাবে মানুষজন সরকারি সম্পত্তিগুলোকে টার্গেট করছে, এটা নিশ্চয়ই রাজীব কুমারের দৌলতে এবার জানা যাবে। এবং বিশ্বাস করুন এই পরপর ঘটনা পরম্পরাগুলোকে বিচার করলে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা জানার দরকার, নাহলে কিন্তু আমাদের আরও বড় বিপদের জন্য তৈরি থাকতে হবে। I'm telling you, the situation was getting really out of control. We used all kind of যতটুকু আমাদের যে লেভেলে যেরকম ফোর্স ইউজ করার আছে সব রকম ফোর্স ইউজ করা হয়, এবং লাস্টে বাধ্যতামূলক যখন they were being overwhelmed by this mob, যেটা আনরুলি মব, যারা কোনো মতেই সব রকম মিনিমাম ফোর্স করার পরেও যখন কন্ট্রোলে কোনো মতেই আসছিলেন না, তখন 4 রাউন্ড ফায়ারিং করা হয়। ঠিক আছে, তার মধ্যে দুজনের আমাদের কাছে খবর আছে, দুজন ইঞ্জুরি হয়েছে, 2টো ইঞ্জুরির খবর আছে আমাদের কাছে, এবং দুজনই যেটা আছেন হাসপাতালে আছেন। আউট অফ কন্ট্রোল সিচুয়েশন, আউট অফ কন্ট্রোল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বা পুলিশের বড় কর্তা যখন এই কথাটা স্বীকার করে নেন, তাহলে পরিস্থিতিটা যে কীরকম আর আতঙ্কটা কি পরিমাণ ছড়াতে পারে সেটা আলাদা করে বলার দরকার পড়ে কি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশনটা, পরিস্থিতিটা এইভাবে নিয়ন্ত্রণের বাইরে গেল কেন? ওয়াকফ বিরোধী আন্দোলন চলছে, পুলিশের কাছে নিশ্চয়ই আগাম অনুমতি চাওয়া হয়েছিল, কারণ এখন তো পুলিশ আগাম অনুমতি না দিলে কোনো এরকম মিছিল টিছিল করা যায় না। আর যদি অনুমতি না নিয়ে কোনো কর্মসূচি হয় সেক্ষেত্রে পুলিশ তো গোড়াতেই আটকে দেবে, এটাই তো নিয়ম। তাহলে হয় এক্ষেত্রে অনুমতি ছিল, অনুমতি দেওয়ার আগে তাহলে খতিয়ে দেখা হয়নি যে এটা কোন জায়গায় যেতে পারে, আর নয় অনুমতি ছাড়াই এই বিষয়গুলো হচ্ছিল, প্রতিবাদ মিছিলগুলো হচ্ছিল, এবং সেক্ষেত্রে পুলিশ আটকায়নি। তাহলে প্রশ্ন তো উঠবে, সেক্ষেত্রে পুলিশ জলঙ্গি বা ধুলিয়ানে কেন আটকায়নি? এবং সবথেকে বড় কথা, যদি ওই কোথাও গিয়ে অনুমতি নিয়ে মিছিল টিছিল হয়ে থাকে, এই এলাকাগুলোর তো একটা ট্র্যাক রেকর্ড আছে, দুর্দান্ত ট্র্যাক রেকর্ড। সিএ হলেও এখানে গন্ডগোল হয়, এক্ষেত্রেও গন্ডগোল হয়েছে, বাইরে কোথাও এরকম বিস্ফোরণ লেখা জঙ্গি মডিউল পাওয়া যায়, পুলিশের ইন্টেলিজেন্স খবর দেয় যে এখানে বাংলাদেশ থেকে জঙ্গি নেতারা এসে এই অঞ্চলে থেকেছেন বা মিটিং করেছেন। মানে এখানকার কিছু মানুষজন আছেন যাদের খুব সহজে একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা যায়, এটাই তো। তো সেই যে জায়গা ট্র্যাক রেকর্ড, সেক্ষেত্রে এই সমস্ত মিছিল টিছিল নিয়ে তো পুলিশের আরও বাড়তি সতর্ক থাকার কথা। পুলিশ তো এরকমই করে, এটাই তো থাম্ব রুল। তাই আউট অফ কন্ট্রোল যেরকম একটা বাস্তবতা, তেমনি কেমনই আউট অফ কন্ট্রোল কেন হচ্ছে এটাও তো একটা বাস্তবতা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন, পুলিশও তাই করেছে। কেন এরকম পরিস্থিতি হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী, পুলিশ সবাইকে শান্তি স্থাপনের আবেদন জানাতে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, পুলিশের ভার্সন আর মুখ্যমন্ত্রীর ভার্সন তাই এক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তফাৎ তো একটা দেখলাম, কি দেখলাম? সূক্ষ্ম একটা তফাৎ। আজ মুখ্যমন্ত্রীর তরফে যে আবেদন জানানো হয়েছে তাতে বলা হয়েছে রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। রাজ্য পুলিশের ডিজি বা এডিজি আইন শৃঙ্খলার বক্তব্য, সেখানে রাজনীতি যোগ নেই, কিন্তু তারাও তো বললেন কেউ কেউ মানুষের মনকে নিয়ে খেলছে। দেখুন, শব্দচয়ন যাই হোক, সত্যটাকে তো অস্বীকার করা যাবে না। কোথাও গিয়ে গোটা বিষয়টার থেকে রাজনীতিকে খুব দূরে রাখা যাবে কি? দেখুন, আজ শুধু সাধারণ মানুষ, পুলিশ বা সরকারি সম্পত্তি আক্রান্ত হয়নি, আজ আক্রান্ত হয়েছে, এবং শুধু আক্রান্ত কেন, এখনও আতঙ্কিত শাসক দলের সাংসদ বিধায়করাও। শুনলেন তো, তৃণমূল সাংসদ খলিলুর রহমান আর বিধায়ক বায়ারন বিশ্বাস, তাদের আজকে পথে নামতে হয়েছে। অশান্তি থামানোর চেয়ে তাদের অনেক বেশি আতঙ্কিত দেখা গেছে, জানেন তো। তার কারণ এই অশান্তিটা কোথাও গিয়ে আতঙ্কটা সত্যিই ছড়াচ্ছে। বড় মাথা
তারা এখানে সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বড় মাথা বলতে কোন আছে, কেউ আছে রাজনৈতিক দল, সেটা নিশ্চয়ই বেরোবে আর কি। বোম চার্জ করছে, কারা করছে বোম চার্জ? কারা করছে কিভাবে বলবো, এখন কাল থেকে তো ঝামেলা চলছে। বোম চার্জ হচ্ছে এখন বোম চার্জ হচ্ছে, মানে একটা তো আতঙ্কের পরিবেশ। আতঙ্ক তো হয়ে আছে, এখন যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। তার কন্ট্রোলেই নেই, ওনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে এপার বাংলার মিল খুঁজে পেয়েছেন বিজেপি নেতারা। এটা যত তারা খুঁজে পাবেন এবং লোককে বিশ্বাস করাতে পারবেন, তাতে তাদের তত লাভ। কারণ ধর্মীয় সমীকরণে হিন্দু ভোট এককাট্টা করার একটা মোক্ষম সুযোগ পেয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে এই বাংলাদেশের ঘটনাবলী শুরু হওয়ার পর থেকে বিজেপির একটা তাদের অনুকূল একটা জায়গা তৈরি হচ্ছে বলে তারা মনে করেছেন। এবং সত্যি কথা বলতে কি, এটা যতদিন চলবে, মানুষের মনে যত বেশি করে এই বাংলাদেশটা আসবে এবং থাকবে, তত বেশি বিজেপির সুবিধে। এবার প্রশ্ন হচ্ছে, সুবিধা তো হচ্ছে, কিন্তু সুবিধাটা হচ্ছে কেন, কিভাবে হচ্ছে? আজ মুখ্যমন্ত্রীর শান্তির আবেদনটা একটু খেয়াল করে দেখুন। তিনি বলে দিয়েছেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটা সরকার করেনি, আইনটা কেন্দ্রীয় সরকার করেছে। তাই যা উত্তর চাওয়ার তা কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। তার মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ কেউ কি উত্তর চাইছে? আর উত্তর চাইতে গিয়েই কি সরকারি সম্পত্তি ভাঙচুর করে ফেলেছে? নাকি ডিজি রাজীব কুমারের কথা এদের পরিচয় শুধুই দুষ্কৃতী? দেখুন, পরিচয়টা অবশ্য সত্যি, আগে যা ছিল এই হামলা ঠামলা চালানোর পর ওই দুষ্কৃতিই পরিচয়। সেক্ষেত্রে অবশ্য দুটো প্রশ্ন আছে, সেই দুষ্কৃতি এপারের দুষ্কৃতি নাকি ভিন রাজ্য বা ভিন দেশি দুষ্কৃতি, এগুলো তদন্তের ব্যাপার। আপাতত দুপুর পর্যন্ত 118 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এদের মধ্যে কতজন আন্দোলনের ডাক দেওয়া নেতা আছে সেটা এখনও জানা যায়নি। কোনো কর্মসূচির ডাক দিলে সেই কর্মসূচির দায় কিন্তু সেই দল বা সংগঠনকেই নিতে হয়। বামেদের বহু অভিযানে অশান্তির কারণে বাম নেতাদের দায়ী করা হয়েছে। বিজেপির ক্ষেত্রে বহুবার বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে, মামলা টামলা রুজু হয়েছে অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে দায়ী কারা? কারা দায় নেবেন? আন্দোলনের নামে যে গুন্ডামি চলল সেটাকে সংযত করার আবেদন জানিয়েছেন বর্ষিয়ার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু একদম নমনীয় সুরে। শাসক আর সরকার সবাই আবেদন জানাচ্ছেন, কিন্তু নমনীয় সুরে। চাকরিহারাদের আন্দোলনে যে কড়া স্ট্যান্ড ছিল সেটাই দুষ্কৃতীদের বিরুদ্ধে কেন দেখা যাচ্ছে না? কেন বলা যাচ্ছে না যে ওই হিংসাকারীদের, যে দুষ্কৃতীরা যারা এইভাবে হিংসা ছড়িয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, তাদের সবাইকে ধরে ধরে জেলে পড়া উচিত, কড়া ব্যবস্থা নেওয়া উচিত? কেন বলা যাচ্ছে না তার ব্যাখ্যা অবশ্য একটা দিয়েছেন অধীর চৌধুরী। দেখুন, রাজনীতিকরা এই রাজনীতির এই বিভিন্ন যে স্ট্যান্ড, বিভিন্ন যে পদক্ষেপ, সেগুলো খুব ভালো বোঝেন। আর আমরা সাধারণ মানুষ, আমরা তাদের থেকে একটু যতটা পারি বোঝার চেষ্টা করি, এই আর কি। যোগ্যদের প্রতিবাদ, যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা, তাদের আক্ষেপ প্রতিবাদ, এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো? এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে। অ্যাগ্রেসিভ হওয়াটা আমি মনে করছি ঠিক হচ্ছে না, ভেবে চিন্তে করা উচিত। আমরা তো ওদের পাশে আছি, সাধারণ মানুষ বলে আমরা তৃণমূল কংগ্রেস দল হিসেবে ওদের পাশে আছি। আমরা যে এটা আমরা মেনে নেব না, আমরা ওদের কাছে আবেদন করছি যে ওরা যেন একটু সংযত হন, আন্দোলন করুন, কিন্তু এই ধন সম্পত্তি পুড়িয়ে দেওয়া, মানুষের ওপর আঘাত করা, এগুলো যেন না করেন। আন্দোলন করার অধিকার সকলেরই আছে এবং সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আন্দোলন করা যায়। হিংসা ছড়ানোর চেষ্টা করছে যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। শোভনদেব বাবুর একটা কথা খুব পছন্দ হয়েছে, জানেন তো, আন্দোলন করার অধিকার সববার আছে, শুধু টাইমিংটা নিয়ে একটুখানি জাস্ট
কিন্তু আছে। এটা যদি ওই যখন চাকরিহারা শিক্ষকরা আন্দোলনটা করছিলেন তখন তিনি বলতেন না, তাহলে মনে হতো যে বেশ এক যাত্রায় পৃথক ফল হচ্ছে না। সবাইকে তিনি সমদৃষ্টিতে দেখেন এবং সত্যি অন্তর থেকে বিশ্বাস করেন যে সবার আন্দোলন করার অধিকার রয়েছে। কিন্তু ওরা তো ব্রাত্যজন, সুতরাং ওদের সম্পর্কে বোধহয় এই বক্তব্যটা ওনার নয়। আর নওশাদ সিদ্দিকী তিনি তো কি বললেন শুনলেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, সঙ্গে রাজনীতিক এবং তার দলের বিধায়ক। বিভাজনের প্রসঙ্গে তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব সোজাসাপটাভাবে তিনি গোটা ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন যে কিভাবে বিভাজনের রাজনীতি কিছু কিছু রাজনৈতিক দলের ফয়দার জায়গা। মানে কোথাও গিয়ে রাজনীতিটা আছে গোটা ঘটনায়, তাই রাজনীতির যোগটা একটু দেখার চেষ্টা করছি আর কি। দেখুন, সংখ্যালঘুদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল কারা? শাসক দল। আজ মুখ্যমন্ত্রীর টুইটেও এই আন্দোলনকে সমর্থন করা হয়েছে, মানে ওয়াকফ আন্দোলনকে। কিন্তু এই চরম হিংসা, খুন, এটাকে কোনোভাবেই যে সাপোর্ট করা যায় না সেটাও তো সত্যি। এতে কোথাও গিয়ে হয়তো নিজেদের সাপোর্টার শিফট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুলিশ এবং সরকারের প্রতি সংখ্যাগুরুদের একাংশের সামান্যতম অনীহাও কিন্তু বিজেপির ওই অঙ্ক, যেটা সারাক্ষণ ধরে শুভেন্দু অধিকারী করেন, যে সংখ্যাগুরু ভোটের 5% শুধু আর বাড়তি আমাদের দিকে আনতে হবে। 1% বা খানিকটা যদি শিফট হয়ে যায় সেটাও তো বিপদের কারণ। এটা বিজেপি আর তৃণমূল দুদলই কিন্তু এই অঙ্কটা জানে। তাই শ্রুতি বা ধুলিয়ানে নিজেদের লাভ ক্ষতির অঙ্ক কষাটা সব পক্ষই, সব রাজনৈতিক দলই কিন্তু শুরু করে দিয়েছে। শুধু তফাৎ একটাই, সাধারণ মানুষ বা ওখানে সরকারি আধিকারিকরা কোথাও গিয়ে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হিসেব করছেন, সাধারণ মানুষ নিজেদের প্রিয়জনের হানিটাকে হিসেব করছেন, অপূরণীয় ক্ষতি, নিজেদের ধন সম্পত্তি কিভাবে লুটতরাজ হয়েছে সেগুলো হিসেব করছেন। আর রাজনীতিকরা তারা যথারীতি ভোট হিসেব করছে। এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি। তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারছি 14-15 বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতী নই, কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। দেখুন, এইটা তো বিজেপি চাইছে, এটা তো তদন্ত করে দেখা উচিত। আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোতে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা, মানুষকে প্রভোগ করা, তাদের নিজেদের কোনো লক্ষ্যে দিয়ে প্রভোকেশন শুরু করিয়ে দেয়া, মতকে খেপিয়ে দেয়া, এগুলো বিজেপির ওয়েল প্ল্যান্ড কোনো ডিজাইন কিনা, যাতে পশ্চিমবঙ্গে দু একটা পকেটে কোনো অশান্তির ছবি তৈরি করে তারা পলিটিক্স করতে পারে, এটাও কিন্তু একটা যথাযথ তদন্ত করে দেখা উচিত। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। ওয়াকফ বিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে যদি তৃণমূল সরকার না থাকে। কুণাল ঘোষ বললেন বিজেপি এজেন্সি পাঠিয়ে মানুষজনকে উস্কাচ্ছে, এরকম একটা গন্ডগোল সংগঠিত করছে। দেখুন, যে কেউ যদি এরকম পরিকল্পনা করে এত বড় গন্ডগোল করার যদি সত্যি একটা প্রচেষ্টা করে থাকে এবং তাতে সফল হয়ে যায়, তার দায় কি সরকারের ওপর বদলায় না? এই কোথায় কে এরমভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, আমাদের অনিষ্ট করার চেষ্টা করছে, এত বড় একটা ষড়যন্ত্র করছে, সেটা তো সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, গোয়েন্দাদের জানার কথা এবং সেটা গোড়াতেই আটকে দেওয়ার কথা। কারণ এতে তো সাধারণ মানুষের ক্ষতি, সরকারের ক্ষতি, সরকারি সম্পত্তির ক্ষতি। এই ব্যর্থতার দায়টা কেউ কি স্বীকার করবেন, নাকি সারাক্ষণ আসলে সবাই
এ ওর দিকে, ও তার দিকে আঙুল তুলে যাবেন, বল চালাচালি করবেন, আর মাঝখান থেকে আরও বেশ কিছু প্রাণ যাবে, সাধারণ মানুষের প্রাণ।